একটি দেশের ক্রীড়াঙ্গন মূলত সেই দেশের রাজনৈতিক ও সামাজিক কাঠামোরই একটি ক্ষুদ্র প্রতিচ্ছবি। যখন কোনো রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ক্ষমতার লড়াই আর অস্থিতিশীলতা বাসা বাঁধে, তখন তার প্রভাব থেকে মুক্ত থাকতে পারে না খেলার মাঠও। পরিসংখ্যানের দিকে তাকালে এই কাঠামোগত দুর্বলতার এক নগ্ন রূপ ফুটে ওঠে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচকে বর্তমানে 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 149তম, যার স্কোর মাত্র 24। গ্লোবাল পিস ইন্ডেক্স বা বিশ্ব শান্তি সূচকে দেশটির অবস্থান 88তম। শুধু তাই নয়, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে 143টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 129তম। এই আন্তর্জাতিক পরিসংখ্যানগুলো কেবল কয়েকটি সংখ্যা নয়, এগুলো প্রমাণ করে যে একটি পদ্ধতিগত অবক্ষয় গোটা সমাজ ব্যবস্থাকে গ্রাস করেছে। আর এই অবক্ষয়ের সবচেয়ে বড় শিকার আজ বাংলাদেশের ক্রিকেট। দক্ষিণ এশিয়ায় ক্রিকেট মানেই এক অদৃশ্য ক্ষমতার লড়াই। প্রতিবেশী দেশ ভারতের সাথে বাংলাদেশের ভৌগোলিক ও অর্থনৈতিক পার্থক্য আকাশ পাতাল। ভারতের আয়তন প্রায় 32,87,000 বর্গ কিলোমিটার, অন্যদিকে বাংলাদেশের আয়তন মাত্র 1,47,570 বর্গ কিলোমিটার, অর্থাৎ ভারত বাংলাদেশের থেকে প্রায় 22 গুণ বড়। ভারতের জনসংখ্যা যেখানে 140 কোটিরও বেশি, সেখানে বাংলাদেশের জনসংখ্যা মাত্র 17 থেকে 18 কোটি। জিডিপির ক্ষেত্রে ভারতের $3.7 ট্রিলিয়ন বিশাল অর্থনীতির বিপরীতে বাংলাদেশের জিডিপি প্রায় $450 বিলিয়ন। তবে মাথাপিছু আয়ের দিক থেকে বাংলাদেশ প্রায় $2700 এবং ভারত প্রায় $2730 কাছাকাছি অবস্থানে লড়াই করছে। কিন্তু অর্থনীতির এই লড়াই যখন 22 গজের ক্রিকেটে আসে, তখন বাংলাদেশের খেলোয়াড়দের প্রতিভা থাকা সত্ত্বেও প্রশাসনিক ব্যর্থতায় বারবার মুখ থুবড়ে পড়ে দেশের ক্রিকেট। সরকার যায়, সরকার আসে। নির্বাচিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আবার নির্বাচিত সরকার। ক্ষমতার এই মিউজিক্যাল চেয়ারে বসে রাজনীতির দুষ্টু চক্র থেকে আর বের হতে পারছে না বাংলাদেশের ক্রিকেট বোর্ড। এর সর্বশেষ এবং জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি কর্তৃক বিসিবির নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া। এই পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে গঠন করা হয়েছে 11 সদস্যের একটি অ্যাডহক বা অস্থায়ী কমিটি। আর এই পুরো প্রক্রিয়াটি স্পষ্টভাবে প্রমাণ করেছে ক্রিকেট প্রশাসন এখন পুরোপুরিভাবে রাজনৈতিক ছত্রছায়ায় বন্দী। নতুন এই অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। মজার ব্যাপার হলো, এই তামিম ইকবালই গত 6 অক্টোবরের নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েও শেষ মুহূর্তে অনিয়মের অভিযোগ তুলে সরে দাঁড়িয়েছিলেন। তবে তামিমের এই প্রত্যাবর্তনের চেয়েও বেশি চমকপ্রদ হলো এই কমিটির অন্যান্য সদস্যদের রাজনৈতিক ও পারিবারিক পরিচয়। ক্রিকেট বোর্ডের এই নতুন কমিটিতে জায়গা পেয়েছে বিএনপির সংসদ সদস্য ববি হাজ্জাজের স্ত্রী আইনজীবী রসনা ইমাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ছেলে সাইদ ইব্রাহিম আহমদ এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের ছেলে ইসরাফিল খসরু। একটু গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায়, দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের পরিবারের সদস্যরা কোনো পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই সরাসরি ক্রিকেট প্রশাসনের মতো গুরুত্বপূর্ণ জায়গায় বসে গেছেন। কমিটিতে সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদিন বা আতার আলী খান এবং কয়েকজন ব্যবসায়ী যেমন তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি বা ফাহিম সিনহার উপস্থিতি থাকলেও মূল নিয়ন্ত্রণ যে রাজনৈতিক পরিবারের হাতেই থাকছে তার বলার অপেক্ষা রাখে না। তবে এই রাজনৈতিক হস্তক্ষেপ একদিনে তৈরি হয়নি। অতীতের দৃষ্টান্তগুলো ঘাটলে দেখা যায়, সরকার পরিবর্তনের সাথে সাথে আমিনুল ইসলামের বোর্ডের বিদায় নেওয়াটা ছিল কেবল সময়ের ব্যাপার। প্রয়োজন ছিল শুধু একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া, আর জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত কমিটির গঠন ছিল সেই নাটকেরই প্রথম অঙ্ক। তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অযৌক্তিক হস্তক্ষেপ এবং বিসিবির সদ্য সাবেক সভাপতি আমিনুল ইসলামের কারচুপির মাধ্যমে 6 অক্টোবরের নির্বাচনটি নিয়ন্ত্রিত হয়েছিল। ই ভোটিং প্রক্রিয়ায় প্রভাব খাটিয়ে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর মনোনয়নে হস্তক্ষেপের প্রমাণ পাওয়ার দাবি করেছে তদন্ত কমিটিটি। এত সব ঘটনার পরও ক্ষমতা কি এত সহজেই হাতছাড়া হয়? জাতীয় ক্রীড়া পরিষদ 2018 সালের নীতিমালার 21 ধারা অনুযায়ী বোর্ড ভেঙে দিলেও মধ্যরাতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নিজেকে বিসিবির একমাত্র বৈধ সভাপতি হিসেবে দাবি করেছেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি এই তদন্ত প্রতিবেদনকে তথাকথিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রতিহিংসা হিসেবে আখ্যায়িত করেছেন।
নির্বাচিত বোর্ড ভেঙে তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি গঠনকে তিনি সাংবিধানিক অভ্যুত্থান বা প্রহসন বলে মন্তব্য করেছেন। এই রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির মধ্যে সবচেয়ে বড় হুমকির মুখে পড়েছে দেশের ক্রিকেটের আন্তর্জাতিক ভবিষ্যৎ। আইসিসির গঠনতন্ত্র অনুযায়ী যে কোনো সদস্য দেশের ক্রিকেট বোর্ডকে অবশ্যই স্বাধীন ও সরাসরি হস্তক্ষেপ মুক্ত হতে হয়। 2001 সালে বিএনপি সরকারের সময় ঠিক এ ধরনের সরকারি হস্তক্ষেপের কারণেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিল। বিসিবির ক্ষেত্রেও আইসিসির নিষেধাজ্ঞার খড়গ ঝুলছে। তবে এনএসসির পরিচালক আশাবাদী যে এবার তেমন কিছু হবে না। নেপথ্যের কারণ হিসেবে জানা যায়, আন্তর্জাতিক সংস্থাকে শান্ত রাখতে আগে থেকে জোর তদবির বা লবিং চালানো হয়েছে। সাবেক ক্রীড়া উপদেষ্টার দেওয়া তথ্যমতে অবৈধভাবে বোর্ড ভাঙার প্রক্রিয়ায় আইসিসি যেন কোনো ব্যবস্থা না নেয় তা নিশ্চিত করতে এক স্বনামধন্য ক্রিকেটার সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মাধ্যমে লন্ডনে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব এবং বর্তমান আইসিসি কর্তা ব্যক্তি জয় শাহের সাথে গোপন বৈঠক করেছেন। অর্থাৎ দেশের ক্রিকেটের ভাগ্য এখন নির্ধারিত হচ্ছে রাজনৈতিক লবিং এবং আন্তর্জাতিক ক্ষমতার দাবার চালে। আইনি লড়াইয়ের হুমকি, হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি এবং আন্তর্জাতিক মহলে লবিং, এই ত্রিমুখী রাজনৈতিক যুদ্ধের মাঝে হারিয়ে যাচ্ছে আসল উদ্দেশ্য। আগামী 3 মাসের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে অ্যাডহক কমিটিকে। কিন্তু প্রশ্ন থেকে যায়, 3 মাসের এই অস্থায়ী কমিটি কিভাবে ক্রিকেটের দীর্ঘমেয়াদী উন্নয়ন, পাইপলাইন তৈরি বা আন্তর্জাতিক মানের একাডেমি গড়ার মতো কাজগুলো করবে? বাংলাদেশ ক্রিকেট এখন এমন এক গোলকধাঁধায় আটকে আছে যেখানে মাঠের 11 জন খেলোয়াড়ের পারফরম্যান্সের চেয়ে বোর্ডের চেয়ার দখলের খেলাটি বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মেধা, পরিসংখ্যান বা বিশ্বমানের ক্রিকেটীয় কাঠামোর বদলে রাজনৈতিক পরিচয় আর ক্ষমতার দাপটই এখন বিসিবির মূল চালিকা শক্তি। যতদিন না এই রাজনৈতিক দুষ্টু চক্র থেকে ক্রিকেট প্রশাসনকে সম্পূর্ণ স্বাধীন করা যাচ্ছে, ততদিনই 22 গজে খেলোয়াড়দের গাম আর দর্শকদের আবেগ কেবলই ক্ষমতার দাবা খেলার গুটি হয়েই থাকবে।